কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 5 স্টপে কেউ নেই। আজ পাঠ করছি তৃতীয় পর্ব। 4। পোশাক যতই পরুক আর যতই সাজুক, তৃণার মুখের দুঃখী ভাবটা কখনো যায় না। একটা অপরাধ বোধে মাখা মুখখানায় করুণ হাসিহীন শুকনো ভাব ফুটে থাকে, চোখে ভীরু চঞ্চল ভাব। বেরোবার মুখে দেখল হুড়মুড় করে সাইকেল নিয়ে গেট দিয়ে ঢুকে এলো মনু। চমৎকার লাল রঙা স্পোর্টস সাইকেল। মনুর চেহারা বেশ বড় সড়ো, পরনে সাদা শর্টস, সাদা গেঞ্জি, কাঁধে একটা তার্কিশ তোয়ালে, পায়ে কেটস আর মোজা। হাত পায়ের গড়ন সুন্দর, বুকের পাটা বড়, হাতে টেনিস র্যাকেট। মাটিতে পা ঠেকিয়ে সাইকেলটা গাড়ি বারান্দার তলায় দাঁড় করালো। চোখ তুলে মৌন মুখে মাকে দেখল একবার। ভারী পাল্লার কাচের দরজার সঙ্গে সিটিয়ে যাচ্ছিল তৃণা। বুকের ভেতরটা কেমন চমকে ওঠে। ছেলের চোখে চোখ পড়তেই হাত পায়ে সার থাকে না। মনু আজকাল কদাচিৎ কথা বলে, দিনের পর দিন এক নাগাড়ে উপেক্ষা করে যায়। কাচের দরজার কাছ থেকে একটুও নড়তে পারল না তৃণা। মনু সাইকেলে বসে থেকেই সাইকেলের ঠেস দেওয়ার কাঠিটা পা দিয়ে নামালো। সাইকেলটা দাঁড় করিয়ে লঘু পায়ে নেমে সিঁড়ি বেয়ে উঠে এলো। তৃণার দিকে এক পলক দেখল আবার। 14 বছরের ছেলের আন্দাজে মনুকে বড় দেখায়। চেহারাটা তো বড়ই, চোখের দৃষ্টিতে পাকা গাম্ভীর্য। এটা বোধহয় ওর বাপের ধারা। বয়সের আন্দাজে ওর বাপও গম্ভীর, বয়স্ক জনজিৎ হাবভাব। সামনেই মস্ত কয়েরের পাপোশ পাতা। মনু তার কেটসটা ঘষে নিচ্ছিল দরজার চৌকাঠে হাত রেখে। ওর শরীরের শ্বেত গন্ধ, রোদের গন্ধ তৃণার নাকে এলো। সে যে এই বড়সড় সুন্দর চৌকস ছেলেটির মা, তা কে বিশ্বাস করবে? চেহারায় অমিল, স্বভাবে অমিল, তার উপর মনু আজকাল ডাকখোঁজ করেই না। কতকাল মা ডাক শোনেনি তৃণা। তাকে কাচের দরজায় অমন সিটিয়ে থাকতে দেখে মনু আবার একবার তাকালো, ভ্রু কোঁচকালো। মনে মনে বোধহয় কি একটু শুকে নিল বাতাসে। হঠাৎ চূড়ান্ত তরল গলায় বলল, শ্যানেল নাম্বার 6 না? তৃণা ভারী চমকে ওঠে। সত্যি কথা, সে যে সেন্টটা আনিয়েছে তা শ্যানেল নাম্বার 6। কিন্তু এত ঘাবড়ে গিয়েছিল তৃণা যে উত্তর দিতে পারল না। কেবল বিশাল দুটি চক্ষু মেলে তাকিয়ে থাকলো ছেলের দিকে ভূতগ্রস্তের মতো। কারণ ছেলের চোখে চোখ রাখতে আজকাল তার মেরুদণ্ড ভেঙে নুয়ে যায়। মনু অবশ্য তার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে না। চটপটে পায়ে ভিতর বাগে চলে যায়, লবি পেরিয়ে সিঁড়ির দিকে। ও এখন ঠান্ডা জলে স্নান করবে, পোশাক পরবে, তারপর বেরোবে কোথাও। ওর চলে যাওয়ার রাস্তার দিকে অপলক চেয়ে থাকে তৃণা। তক্ষুনি বেরুতে পারে না। আস্তে আস্তে ঘুরে আসে, অনেকখানি মেঝে পেরিয়ে সিঁড়ি ভেঙে উঠে আসে দোতলায়। একটু বিশ্রাম করে যাবে। মনু আর রেবার ঘর বাড়ির দক্ষিণ প্রান্তে, মাঝখানে হল। হলে দাঁড়িয়ে দক্ষিণ দিকের ঘর থেকে সে মৃদু একটা শীষের শব্দ শোনে। এক পা করে এগোয় দক্ষিণের দিকে। এদিকে সে আজকাল একদম আসে না। এলে ছেলেমেয়েরা বিরক্ত হয়, ভ্রু কোঁচকায়, সামনে থেকে সরে যেতে চেষ্টা করে। এ বাড়িতে সে এক পক্ষ, আর ছেলে মেয়ে বাপ মিলে আরেক পক্ষ। মাঝখানে অদৃশ্য কুরুক্ষেত্রের বিচিত্র সব চোখের বাণ ছোটাছুটি করে, আর মৌনতার অস্ত্র নিক্ষিপ্ত হয় পরস্পরের দিকে। মনুর ঘরে মনু আছে। দরজা আধ খোলা, পর্দা ঝুলছে। অন্য পাশে রেবার ঘর। ঘরটা নিস্তব্ধ। তৃণা দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনে। না, ভেতরে কোনো শব্দ নেই। খুব দুঃসাহসে ভর করে সে কাঁপা ঠান্ডা দুর্বল হাতে পর্দা সরিয়ে ভিতরে পা দেয়। ফাঁকা ঘর। একধারে বইয়ের র্যাক, পড়ার টেবিল, ওয়ার্ড্রোব, আলমারি, মাঝখানে দামি চেয়ার কয়েকটা। নিচু সেন্টার টেবিলে তাজা ফুল রাখা। ঘর ভর্তি মৃদু ধূপকাঠির সৌরভ। রেবার বয়স 12, কিন্তু সে একজন প্রাপ্তবয়স্কা মহিলার মতোই থাকে। তৃণা
ফোম রাবারের গদিওয়ালা বিছানাটায় একটু বসে। বুকজোড়া ভয়। পড়ার টেবিলের ওপর স্ট্যান্ডে রেবার ছবি, পাতলা গড়নের ধারালো চেহারা, নাকখানা পাতলা ফিনফিনে উদ্যত, টানা চোখ, সব মিলিয়ে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ আছে। সে তুলনায় মনুর চেহারাটা একটু ভোঁতা। রেবার মতো বুদ্ধি মনু রাখে না। রেবা মডার্ন স্কুলের ফার্স্ট গার্ল, সম্ভবত হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করবে। মনু অত তীক্ষ্ণ নয়, সে কেবল টেনিস কিংবা অন্য কোনো খেলায় ভারতের 1 নম্বর হতে চায়। হাসি খুশি আহ্লাদী ছেলে, মনটা সাদা। সেই কারণেই বোধহয় কখনো সখনো মনু এক-আধটা কথা তার মার সঙ্গে বলে ফেলে। কিন্তু রেবার গাম্ভীর্য একদম নিরেট আর আপোষহীন। যেমন তার তীক্ষ্ণ বুদ্ধি, তেমনই তীক্ষ্ণ তার উপেক্ষার ভঙ্গি। যত রকমভাবে অপমান এবং উপেক্ষা করা যায় তত রকমই করে রেবা। মার প্রতি মেয়ের এমন আক্রোশ কদাচিৎ কোনো মেয়ের মধ্যে দেখা যায়। মনুকে যতটা ভয় করে তৃণা কিংবা শচীনকে, তার শতগুণ ভয় তার রেবাকে। মেয়েদের চোখ আর মন সব দেখে, সব ভাবে। ফ্রক পরা রোগা মেয়েটাকে তৃণা তার জীবনের সবচেয়ে ভয়াবহ মানুষ বলে জানে। ঘরে ধূপকাঠির গন্ধ, স্নো ক্রিম ফাউন্ডেশনের গন্ধ, ঘর সুগন্ধির মৃদু সুবাস। দেওয়ালের রং হালকা নীল আর ধূসর, বিপরীত দেয়ালগুলি একরঙা। নানা রকম আলোর ফিটিংস লাগানো, জানালা দরজায় পর্দা, পেলমেটে কেষ্টনগরের পুতুল সারি সারি সাজানো। বুককেসের উপর একটা রেডিও টেপ রেকর্ডার, একধারে মিউজিক সিস্টেম আর সিডি এবং ক্যাসেটের ক্যাবিনেট। সমস্ত বাড়িটাই দেবাশিস সাজিয়েছিল। আসবাবপত্রগুলি সবই সাপ্লাই দিয়েছিল তার কোম্পানি। ফটো স্ট্যান্ডে রেবার ছবিটার দিকে ভীত চোখে চেয়েছিল তৃণা। তার মনে হচ্ছিল সে রেবার মুখোমুখি বসে আছে, রেবা তাকে দেখছে। ফটোতে রেবার সুন্দর হাসিটা যেন আস্তে আস্তে পাল্টে শ্লেষ আর ঘৃণার হাসি হয়ে যাচ্ছে। তৃণার বুক কেঁপে কান্নার গন্ধ মেখে একটা শ্বাস বেরিয়ে আসে। দূরে বৃষ্টি হলে যেমন জলের গন্ধ আসে বাতাসে, তেমনি কান্নাটা ঘনিয়ে উঠছে। গন্ধ পায় তৃণা, কিন্তু বৃথা। কত তো কেঁদেছে তৃণা, কেউ পাত্তা দেয়নি। তৃণা বহুকাল বাড়ির এদিকে আসেনি, রেবার ঘরে ঢোকেনি। এখন একা চোরের মতো ঢুকে তার বড় ভালো লাগছিল। 12 বছর বয়সে মেয়েরা মায়ের বন্ধু হয়ে ওঠে। এই বয়ঃসন্ধির সময়ে কত গোপন মেয়েলি তথ্যের লেনদেন হয় মা আর মেয়ের মধ্যে। এই বয়সেই বন্ধুত্ব হয়ে যায় পাকা। মেয়ে আর মেয়ে থাকে না, সখী হয়ে ওঠে। কিন্তু হায়, রেবার সঙ্গে তৃণার কোনো দিনই আর সখিত্ব হবে না। ভীতু তৃণাকে মানসিক ভারসাম্যের শেষ সীমা পর্যন্ত ঠেলে দেবে রেবা। বুদ্ধিমতী এবং নিষ্ঠুর ওই মেয়েটা। তৃণা উঠল। রেবা গানের স্কুলে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরবে, কিন্তু নিঃশব্দে ফিরবে না। ওর ছটফটে দৌড় পায়ের আওয়াজ অনেক দূর থেকেই পাওয়া যায়। তাই সাহস করে তৃণা উঠে ঘুরে ঘুরে ওর ঘরটা দেখে। বুককেস খুলে বই হাতড়ায়। ওয়ার্ড্রোবের ভেতরে ওর হরেক রকম ফ্রক, ঘাগরা, প্যারালেলস আর শাড়িতে হাত বুলিয়ে নেয়। বিছানার উপর একটা নাইটি পড়ে আছে, ভীষণ পাতলা একটা বিদেশি কাপড়ের তৈরি। সেটা গুছিয়ে ভাঁজ করে রেখে দেয়। বেড কাভারটা টান করে একটু। পড়ার টেবিলটা সাজানো আছে, তবু একটু নেড়েচেড়ে রেখে দেয়। খুঁজতে খুঁজতে কয়েকটা ড্রয়িং খাতা পায় তৃণা, তাতে জলরঙা সব ছবি আঁকা। বুকের ভেতরটা ধুপধুপ করে ওঠে। রেবা কি ছবি আঁকে? বুককেসের মাথায় রঙের বাক্স আর তুলির বান্ডিল খুঁজে পায় তৃণা। হ্যাঁ, সন্দেহ নেই, রেবা ছবি আঁকে। দরজার পাশে একটা নিচু শেলফে তবলা, ডুগি, হারমোনিয়াম, তানপুরা সব সাজানো। হারমোনিয়ামের বাক্সের উপর একটা কবিতার বইও পেয়ে যায় সে। বুক একটা আনন্দ সদ্যজাত পাখির ছানার মতো শব্দ করে। রেবা কি কবিতা পড়ে? আবার গিয়ে বুককেসটা খোলে তৃণা। বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখা নেই, তাই অসুবিধে হয়। তবু একটু খুঁজতেই তার মধ্যে কিছু কবিতার বই খুঁজে পায় তৃণা।
অবাক হয়ে উল্টে পাল্টে বইগুলো দেখে সময়ের জ্ঞান হারিয়ে যায়। অন্য মনস্কতা বশত সে পায়ের শব্দটা শুনতে পায়নি। যখন শুনল তখন বড্ড দেরি হয়ে গেছে। পর্দা সরিয়ে রেবা ঘরে ঢুকেই দাঁড়িয়ে পড়ল। রোগা তীক্ষ্ণ মুখখানা হঠাৎ সন্দিগ্ধ আর কুটিল হয়ে উঠল। ভ্রু কোঁচকানো। রেবা তার দিকে এক পলক চাইল, তারপর চোখ ফিরিয়ে পা নেড়ে চটি দুটো ঘরের কোণে ছুঁড়ে দিল। ঘূর্ণিঝড়ের মতো ঘুরে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। এক পলকে সে তাকিয়েছিল তৃণার দিকে, তাতে চোখে একটু বুঝি বিস্ময় আর একটু ঘৃণা, বাদবাকি ব্যবহারটা উপেক্ষার। পরনে একটা কমলা রঙের হাল ফ্যাশনের ফ্রক। রোগা হলেও রেবা বেশ লম্বা, গায়ে মাংস লাগলে একদিন ফিগারটা ভালোই দেখাবে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখের একটা ব্রণ টিপল, আঙুল দিয়ে ঘষল জায়গাটা। বলল, কি বলতে এসেছ? একটু চমকে উঠল তৃণা। এ ঘরে সে যে অনধিকারী তা মনে পড়ল। বিপদ যা ঘটবার তা ঘটে গেছে, সে তো আর পালাতে পারে না এখন। আস্তে করে বলল, তোর আজ তাড়াতাড়ি হয়ে গেল যে? অত্যন্ত বিরক্তির সঙ্গে রেবা উত্তর দেয়, এ সময়ই ছুটি হয়, তাড়াতাড়ি আবার কি? বলে আয়নায় মুখ দেখতে থাকে। আয়নার ভিতর দিয়েই বোধ হয় তৃণাকে একাধ পলক দেখে নিল, কিন্তু তৃণা সেদিকে তাকাতে সাহসী হল না। অপরাধীর মতো মুখ নিচু রেখে বলে, তুই কি ছবি আঁকিস রেবু? রেবা একটু অবাক হয় বোধ হয়, বলে, হ্যাঁ আঁকি। জানতাম না তো। ক্লাসে আমাদের ড্রয়িং শেখায়, এ সবাই জানে। কবিতা পড়িস? পড়ি। তৃণা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রেবা একটু ঝাঁজ দিয়ে বলে, আর কি বলবে? কিছু না, আমার এখন অনেক কাজ আছে, পোশাক ছাড়ব, তুমি যাও। যাচ্ছি। তৃণা উঠে দাঁড়ায়। কোনো বয়সের মেয়েই মায়ের সামনে পোশাক ছাড়তে লজ্জা পায় না। তবু তৃণা সসংকোচে উঠে দাঁড়াল। এই ঘরে তার উপস্থিতির কোনো জরুরি অজুহাত খুঁজে না পেয়ে দুর্বল গলায় বলে, তুই নতুন কি রেকর্ড কিনলি দেখতে এসেছিলাম। রেবা উত্তর দিল না, আয়নায় মুখ দেখতে থাকল। তৃণা একটু শুকনো গলায় বলে, তোর ওয়ার্ড্রোবে শাড়ি দেখছিলাম, পরিস নাকি? ইচ্ছে হলে পরি, তুমি যাও। যাচ্ছি, আমার তো অনেক শাড়ি, তুই নিবি? না। কেন? আমার অনেক আছে, দরকার হলে বাপি আরও কিনে দিবে। তৃণা শ্বাস ছেড়ে আপন মনে ভ্রুকুচকে মাথা নাড়ে। এ সত্য তার জানা। প্রয়োজন হলে শচীন রেবাকে বাজার শুদ্ধ শাড়ি কিনে এনে দেবে। রেবা নিজে গিয়েও কিনে আনতে পারে বাজার ঘুরে পছন্দ মতো। তবু বাঙালি ঘরের রেওয়াজ, বয়স হলে মেয়েরা মায়ের শাড়ি পরে। সেটা শাড়ির অভাবের জন্য নয়, নিজের শাড়ি পরিয়ে মা মেয়েকে দেখে, মুখ টিপে মনে মনে হাসে। মায়েরা ওইভাবেই আবার জন্মায় মেয়ের মধ্যে। কিন্তু রেবার তা দরকার নেই। মুখশোষ টের পায় তৃণা। হাতে পায়ে শীত, মাথা গরম, শ্বাস গরম। দুপা হেঁটে যায় দরজার দিকে, একটু দাঁড়ায়, ফিরে তাকায় একবার। তার ভ্রু কোঁচকানো, চোখে বিশুষ্ক কান্না। ওই গুয়ের গ্যাংলা মেয়েটা কত সহজে তার মাপনা ঘুচিয়ে দেয়। এই বাড়িতে দুটো ভাগ আছে, একদিকে তৃণা একা, অন্যদিকে শচীন, মনু আর রেবা, সিন্ডিকেট। ঘরগুলোর মাঝখানে যোজন যোজন ব্যবধান পড়ে থাকে সারাদিন। তার পক্ষে কেউ নয়। তবু ওর মধ্যে কি মনু একটু মায়ের টান টের পায়? অনেকদিন ভেবেছে তৃণা, ঠিক বুঝতে পারে না। 9 মাসে 6 মাসে একাধবার মা বলে ডেকে ফেলে মনু, হয়তো কোনো কথা বলে ফেলে। খেতে বসে হয়তো এটা ওটা চায়, তড়িঘড়ি এগিয়ে দেয় তৃণা। মনু কখনো কিছু বললে বাধ্য মেয়ের মতো তাই করে, তাই দেয়। কিন্তু বুকে এত কাঙালপনা নিয়েও তৃণা জানে মনুর আসলে টান নেই। ও সোজা সরল ছেলে, দিনরাত খেলার কথা ভাবে, মাকে নিরন্তর ঘৃণা করার কথা মনে রাখতে পারে না। অন্যমনস্কতাবশত ভুলে যায় একটু আগে কেমন
স্মিত মুখে বলেছিল, চ্যানেল 6 না? রেবার ভুল হয় না। নিরন্তর বুকে সাপের মতো পুষে রাখে উপেক্ষা আর ঘেন্না। কখনো তা থেকে অন্যমনস্ক হয় না রেবা। বয়স মোটে 12 বছর, এখনও ঋতুমতী নয় বোধ হয়, তবু কেমন সব গোপন করে রেখেছে মায়ের কাছে, কেমন স্বাধীন ডাকাবুকো। তৃণা যাই যাই করেও খানিক দাঁড়ায়, বলে, আমার লকারে গাদা গাদা গয়না পড়ে আছে, পাঠিয়ে দেবক্ষণ, পড়িস। কে চেয়েছে? চাইতে হবে কেন, ও তো তোর পাও না। আমি গয়না পরি না, তার উপর সোনার গয়না, মাগো। বলে ঠোঁট মুখের একটা উৎকট ভঙ্গি করে রেবা। তৃণা হ্যাংলার মতো হাসে, বলে, তা অবশ্যই ঠিক, সলিড সোনার গয়না তোদের বয়সীরা আজকাল কেউ পরে না, বরং ভেঙে নতুন করে গড়িয়ে নিস। আমি পরব না, তুমি পরো। তুই তো একরত্তি মেয়ে, ওই রোগা শরীরে আর কখানা গয়নাই বা ধরবে? আমার অনেক আছে, তোকে দিয়েও থাকবে, তোরই তো সব। তোমার কিছুই আমার নয়, না পড়লে বিলিয়ে দিও। কেন পড়বি না কেন? ইচ্ছে, শাড়ি গয়নার কথা শুনলে আমার মাথা ধরে। তুমি এখন যাও। ভুল অস্ত্র, কিন্তু এ ঠিক তৃণার দিক থেকে লোভ দেখানো নয়। কিছুক্ষণ রেবার ঘরে থাকার জন্য এ হচ্ছে এলোপাথারি কথা কওয়া, নইলে সে জানে রেবার কিছু অভাব নেই। এখনকার মেয়েরা শাড়ি গয়নার নামে ঢলে পড়ে না। রেবা খাটের অন্যধারে বসে পা দোলায়, পায়ের আঙুলের রূপোর চুটকিতে ঝুনঝুন শব্দ হয় একটু, খুব অবহেলার অনায়াস ভঙ্গি। তৃণার 12 বছর বয়সটা কেটেছে বিছানায়। ওই সময়ে এত সতেজ প্রাপ্তবয়স্কতার ভাবভঙ্গি তার ছিল না। ওই বয়সে ছিল কত ভয়, সংশয়, কত আত্ম অবিশ্বাস। তবু তৃণা মনে মনে একরকম খুশিই হয়। মেয়েটা তার মতো হবে বোধ হচ্ছে। ছবি আঁকে, কবিতা পড়ে, শাড়ি গয়নার দিকে মন নেই। ও ঘরের বাথরুম থেকে মনুর সুরহীন হিন্দি গান শোনা যায়, তার সঙ্গে জলের প্রবল শব্দ। সেই জল শব্দের তেষ্টা পায় তৃণার। আসলে বুকটা কাঠ হয়েই ছিল, জলের কথা খেয়াল হচ্ছিল না তার। ভিকিরির মতো তৃণা বলে, একটু জল খাওয়াবি রেবু? রেবা ভীষণ বিরক্ত হয়। তার রোগা তিরতিরে বুদ্ধির মুখখানায় কোনো মুখোশ নেই। সহজেই রাগ, বিরক্তি, অভিমান বোঝা যায়। ভ্রু, নাক, চোখ কুঁচকে উঠল। তবু পড়ার টেবিলের কাছে গিয়ে দেয়ালে পিয়ানো রিডের মতো একটা সুইচ টিপে ধরল। ঠিন ঠিন করে গোটা 2 সুরেলা আওয়াজ হলো ভিতরে। অমনি ঝি দুর্গার মা এসে দাঁড়ায় দরজায়, নীরবে। রেবা বলে, 1 গ্লাস জল। এরকমই হওয়ার কথা। রেবা নিজের হাতে জল গড়িয়ে দেবে না, এ কি জানত না তৃণা? দুর্গার মা হলঘরের কুলার থেকে ঠান্ডা জল এনে দিল। ট্রের উপর স্বচ্ছ কাঠ গ্লাসের পাত্র, ওপরে একটা কাচের ঢাকনা। জলটা হীরের মতো জ্বলছে। তৃণা সবটুকু খেয়ে নিল। রেবা বলে, এবার হয়েছে, এখন যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তৃণা ভালো মেয়ের মতো বলে, এই খাড়া দুপুরে আবার বেরোবি নাকি? বেরোলেই বা? কোথায় যাবি? কাজ আছে। তুই যে কবিতার বইগুলো কিনেছিস, ওগুলো সব আমার নেই, 1-8খানা দিস তো, পড়ব। রেবা উত্তর দিল না। ওয়ার্ড্রোব থেকে পছন্দ মতো পোশাক বের করতে লাগলো। একটা লুঙ্গি আর একটা কামিজ বের করে সাজালো বিছানার উপর। বিশুদ্ধ সিল্কের হালকা জাম রঙের লুঙ্গি, সোনালি সিল্কের উপর ছুঁচের কাজ করা কামিজ। বাহ, ভারী সুন্দর তো। কি সুন্দর, ঝামড়ে ওঠে রেবা। পোশাকটা কবে করালি? রেবা তার পাতলা ধারালো মুখখানা তুলে তৃণাকে এক পলকের কিছু বেশি লক্ষ্য করল। তৃণার চোখ সরিয়ে নেয়। রেবা বলে, তুমি যেখানে যাচ্ছ যাও। তৃণা হ্যাংলার মতো তবু বলে, বড্ড রোদ উঠেছে আজ, ছাতা নিবি না? সে আমি বুঝব। রেবু,
আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। ঘরে গিয়ে শুয়ে থাকো। তুই অমন করছিস কেন? রেবা উত্তর না দিয়ে তার ঘরের লাগোয়া নিজস্ব বাথরুমে চলে গেল। সশব্দে দরজা বন্ধ করল। ফাঁকা ঘরে একা তৃণা দাঁড়িয়ে থাকে। সত্যি তার শরীর খারাপ লাগছিল, খুব খারাপ, যেন বা গা ভরে জ্বর আসছে। চোখে জ্বালা, হাত পা কিছুই যেন তার বসে নেই। আর মাথার মধ্যে চিন্তার রাজ্যে একটা বিশৃঙ্খলা টের পায় সে। পূর্বাপর কোনো কথাই সাজিয়ে ভাবতে পারে না। শরীরটা কাঁপছিল। খুব ধীর পায়ে বেরিয়ে আসে তৃণা। হলঘরে হালকা অন্ধকার, ঠান্ডা। একটু দাঁড়ায়, তারপর অবশ্যই দেয়ালের গায়ে লাগানো নরম কোচটায় বসে পড়ে। কোচের পাশে মস্ত রঙিন কাঠের বাক্সে লাগানো পাতাবাহারের গাছের পাতা তার গাল স্পর্শ করে। ঝিম মেরে একটুক্ষণ বসে থাকে তৃণা। কতকাল সে তার শরীরের কোনো খোঁজ রাখে না। ভিতরে ভিতরে কি অসুখ তৈরি হয়েছে কে জানে। মাথাটা ঠিক রাখতে পারছে না সে। স্খলিত হয়ে যাচ্ছে স্মৃতি, পারম্পর্যহীন সব এলোমেলো কথা ভেসে আসছে মনে। ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে খুব। একটা তীব্র শীষের শব্দে সে মুখ তোলে। গায়ে ব্যানলনের দুধ সাদা গেঞ্জি, পরনে ব্লু জিন্স পরা মনু নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে চলে যাচ্ছিল। এক মুহূর্ত দাঁড়িয়ে ডান হাতের ব্রেসলেটে ঢিলে করে পড়া ঘড়িটা দেখল। সময়টা বিশ্বাস হলো না বুঝি। তারপর তৃণাকে লক্ষ্য না করেই আবার চলে যাচ্ছিল সিঁড়ির দিকে। পাতাবাহারের আড়াল থেকে মনুর সুন্দর চেহারাটা দেখে তৃণা। এই বয়সেই মনু মোটর চালায়, টেনিস খেলে, বিদেশি নাচ শেখে। তৃণার জগৎ থেকে অনেক দূরে ওর বসবাস। বড়সড় স্বাস্থ্যবান ওই ছেলেটা যে তার গর্ভজ সন্তান, তা তৃণার বিশ্বাস হয় না। বিশ্বাস হলেও এক এক সময়ে বড় ভয় করে, এক এক সময়ে অহংকার হয়। কিন্তু এ তো সত্যি কথা। মনুর জগতে তৃণা বলে কেউ নেই। সিঁড়ির মাথায় চলে গিয়েছিল মনু। এক্ষুনি নেমে যাবে। তৃণার গলায় একটু জোর ফুটল না। ক্ষীণ কণ্ঠে ডাকল, মনু। ডাকটা মনু শোনার কথা নয়। মস্ত হলঘরটার অন্য প্রান্তে চলে গেছে সে। তার উপর শীষে একটা গরম হিন্দি টিউন তুলছে। তাছাড়া যৌবন বয়সের চিন্তা আছে, আর আছে ঘরের বাইরে জগতের আনন্দময় ডাক। মায়ের ক্ষীণ কণ্ঠতা শোনার কথা নয়, তবু দ্রুত দুধাপ সিঁড়ি চঞ্চল পায়ে নেমে গিয়েও দাঁড়ালো সে। একটু এপাশ ওপাশ তাকালো। হয়তো ক্ষীণ সন্দেহ হয়ে থাকবে যে কেউ ডেকেছে। পাতাবাহারের আড়ালে মুখখানা ঢেকে তৃণা তেমনি ক্ষীণ গলায় বলে, মনু, আমি এখানে। এবার মনু শুনতে পায়, ফিরে তাকায়। মুখে একটু ভ্যাবলা অবাক ভাব। শরীরটা যতই বড় হোক, ওর বয়সে এখনো ছেলেরা মায়ের আঁচল ধরা থাকে। মনু তাকে দূর থেকে দেখল। রাঙা শাড়ি পরেছে তৃণা, মেখেছে দামি বিদেশি সুগন্ধ, আর নানা রূপটান। নষ্ট মেয়ের সাজ। একটু আগে বাড়িতে ঢোকার সময়ে তাই কি ঠাট্টা করে মনু বলেছিল, শ্যানেল নাম্বার 6 না? নষ্টামিটা কি তৃণার শরীরে খুব স্পষ্ট হয়ে আছে? মনু সিঁড়ির দুধাপ উঠে আসে। হলঘরটা লম্বা পদক্ষেপে পার হয়ে সামনে দাঁড়ায়। মুখে একটা গা জ্বালানো ঠাট্টার হাসি। হালকা গলায় বলে, আরে তুমি তো বেরিয়ে গেলে দেখলাম। তৃণা তৃষিত মুখখানা তুলে ওকে দেখে। কি বিরাট, কি প্রকাণ্ড সব মানুষেরা। মাথা নেড়ে তৃণা বলে, যাইনি। যাওনি তো দেখতেই পাচ্ছি, কি ব্যাপার? তুই কোথায় যাচ্ছিস? বেরোচ্ছি। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। শুনে মনুর মুখে খুব সামান্য হালকা জলের মতো একটু উদ্বেগ খেলা করে গেল কি। বলল, শরীর খারাপ তো শুয়ে থাকো। মনুর মুখখানা অবিকল তৃণার মতো, মাতৃমুখী ছেলে। ওর চোখে একটা মেয়েলি নম্রতা আছে। এ সবই তৃণার চিহ্ন। মনুর মুখে চোখে তৃণার চিহ্ন ছড়ানো আছে। অনেকদিন বাদে একটু লক্ষ্য করে তৃণা খুব গভীর একটা শ্বাস ফেলে।
মনু একটু ঝুঁকে তাকে দেখে নিয়ে বলে, খুব সেজেছ দেখছি, তবু তোমাকে খুব পেল দেখাচ্ছে, চোখও লাল, ঘরে গিয়ে শুয়ে থাকো। আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবি? এসো, বলে সঙ্গে সঙ্গে মনু হাত বাড়ায়। ভারী অবাক, মানে তৃণা, ও কি তাকে ছোঁবে? ঘেন্না করবে না ওর? তৃণা সংকুচিত হয়ে বলে, তোর দেরি হচ্ছে না তো? হচ্ছে তো কি, এসো, তোমাকে পৌঁছে দিয়ে যাই ঘরে। তৃণা উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকে চমকে স্তম্ভিত করে দিয়ে মনু তাকে এক ঝটকায় পাঁচা কোলে তুলে নিয়ে চেঁচিয়ে হেসে বলে, আরে তুমি তো ভীষণ হালকা। তৃণার মাথা ঘুরে যায়, দম বন্ধ হয়ে আসে। সে কোকিয়ে কান্না গলায় বলে, ছেড়ে দে ওরে। তুমি কি ভাবছ তোমাকে নিতে পারবো না? ফেলে দিবি, ক্ষীণ কণ্ঠে বলে তৃণা। দূর, আমি ওয়েট লিফটার, জানো না? তুমি তো মশার মতো হালকা। বলে দুহাতে তৃণার শরীরটার উপরে নিচে একবার দুলিয়ে দেখায় মনু। তৃণা তখন ছেলের শরীরের সুঘ্রাণটি পায়, মৃদু সাবান পাউডার আর জামা কাপড়ে ওয়ার্ড্রোবের পোকা তাড়ানো ওষুধের গন্ধ। এসব ভেদ করে মনুর গায়ের রক্ত মাংসের একটা গন্ধ, একটা স্পন্দন পায় না কি সে? অনায়াসে মনু হলঘরটা পার হয়ে যায় তৃণাকে পাঁচা কোলে নিয়ে। তৃণা ভয়ে ভয়ে চোখ বুজেছিল, মুঠো হাতে খামচে ধরেছিল মনুর গেঞ্জির বুকের কাছটা। নরম বিছানায় মনু তৃণাকে ঝুপ করে নামিয়ে দিয়ে হাসে, দেখলে তো? তৃণা একটু ক্ষীণ হেসে বলে, নিজের শরীরে অত নজর দিস না, নিজের নজর সবচেয়ে বেশি লাগে। সবাই আমাকে নজর দেয়, বন্ধুরা আমাকে স্যামসন বলে ডাকে। পালাই ষাট। মনু ঠাট্টার হালকা এবং বোকা হাসি হাসে, বলে, চলি? কোথায় যাবি? যাওয়ার অনেক জায়গা আছে। মনু মাথা ঝাঁকায়, দরজার কাছ থেকে একবার সাহেবী কায়দায় হাতটা তোলে, চলে যায়। মনুর শরীরের সুঘ্রাণ এখনো ভরে আছে তৃণার শ্বাস প্রশ্বাসে। ছোট থেকেই মনু মোটাসোটা ভারী ছেলে, টেনে ওকে কোলে তুলতে কষ্ট হতো। তখন থেকেই সবাই ছেলেটাকে নজর দেয়। এখন দেখুন সই চেহারা হচ্ছে, পাঁচজনে তাকাবেই তো। ভাবতে একরকম ভালোই লাগে তৃণার। দুঃখ এই যে ছেলে তার হয়েও তার নয়। একটু বুঝিবা কখনো মনের ভুলে মাকে মা বলে মনে করে, তারপরই আবার আলগা দেয়, দূরের লোক হয়ে যায় সব। তৃণা ভয়ে সিটিয়ে যায়, কত রকম যে ভয় তার। সে চুপ করে শুয়ে মনুর কথা ভাবতে থাকে। শচীন কোথায় গিয়েছিল, এইমাত্র ফিরে এলো। পাশের ঘর থেকে তার সুরহীন গুনগুন ধ্বনি আসে। হলঘরে ঘড়িতে ঘণ্টা বাজছে। ঘরের মধ্যে শুয়ে থেকে সেই ঘণ্টা ধ্বনি শোনে তৃণা। শুনতে শুনতে হঠাৎ চমকে উঠে বলল, 11টা না? বুকের মধ্যে ধুপধুপ করে, উত্তেজনায় নয়, হঠাৎ উঠে বসায় বুকে একটা চাপ লেগেছে। বাস স্টপটা খুব দূরে নয়, দেবাশিস এসে অপেক্ষা করবে। নিজের মানুষজনের কাছে বড্ড পুরনো হয়ে গেছে তৃণা। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এমন কাউকে চাই যার কাছে প্রতিদিন তৃণার জন্ম হয়। সে উঠল। শরীর ভালো নেই, মন ভালো নেই। এই ভর দুপুরে সে যদি বেরিয়ে যায়, অনেকক্ষণ ফিরে না আসে, তবু কারো কোনো উদ্বেগ থাকবে না, কেউ এক ফোঁটা চিন্তা করবে না তৃণার জন্য। হলঘর থেকে রেবার উচ্চকিত স্বর পাওয়া গেল, বাপি। শচীন গম্ভীর স্বরে জবাব দেয়, আমি বেরুচ্ছি। আচ্ছা। শচীন তার দাঁড়ে সব পাখিকে শেকল পরাতে পেরেছে। এ সংসারে তৃণার মতো পরাজিত কেউ না। শচীন একই সঙ্গে ছেলে মেয়ের মা ও বাবা। ওরা কোথায় কি যায় কি করে তা তৃণার জানা নেই। যেমন আজ দুপুরে কে কে বাড়িতে খাবে বা কার বাইরে নিমন্ত্রণ আছে তা সে জানে না। কেউ বলে না কিছু, যা বলে তা শচীনকে। একা অভিমানে তৃণার ঠোঁট ফোলে।
আয়নার সামনে দাঁড়িয়ে সে তার কোঁচকানো শাড়িটা ঠিকঠাক করে নেয়। বেরোবার মুখে সে হলঘর পেরোতে গিয়ে দেখে শচীন টবে গাছগুলি ঝুঁকে দেখছে। তৃণার দিকে পিছন ফেরানো। 40-এর কিছু উপরে ওর বয়স, স্বাস্থ্য ভালো, তবু ওর দাঁড়ানোর ভঙ্গির মধ্যে একজন বৃদ্ধের ভাবভঙ্গি লক্ষ্য করা যায়। কিছু ধীরস্থির চিন্তামগ্ন বিবেচকের মতো দেখতে, পাকা সংসারের ছাপ চেহারায়। তৃণা নিঃশব্দে বেরিয়ে এসেছিল। শচীনের টের পাওয়ার কথা নয়, তবু শচীন টের পেল। হঠাৎ ঝুঁকে কি একটা তুলে নিয়ে ফিরে সোজা তার দিকে তাকালো। হাতে একটা ছোট্ট রুমাল, তৃণার। শচীন জিজ্ঞেস করে, এটা তোমার? খুব সূক্ষ্ম কাপড় আর লেস দিয়ে তৈরি করা রুমালটা তারই। সোফায় বসে থাকার সময়ে পড়ে গিয়ে থাকবে। তৃণা মাথা নাড়ল। এখানে গাছের গোড়ায় পড়েছিল বলে শচীন রুমালটা সোফার উপর আলতোভাবে রেখে দিয়ে আবার গাছ দেখতে লাগল। জাপান থেকে বেটে গাছ আনাচ্ছে শুনেছে তৃণা। সে গাছ কাচের বাক্সে হলঘরে রাখা হবে। বোধহয় সে ব্যাপারেই কোনো প্ল্যান করছে। রুমালটা তুলে নিতে গিয়ে তৃণাকে শচীনের খুব কাছে চলে যেতে হলো। তার শ্বাস প্রশ্বাস, গায়ের গন্ধ ও উত্তাপের পরিমণ্ডলটির ভিতরেই বোধহয় চলে যেতে হলো তাকে। তৃণা নিজের শরীরে বিদ্যুৎ তরঙ্গ টের পায়। অবশ্য শচীন খুবই অন্যমনস্ক, সে মোটে লক্ষ্যই করল না তাকে। তৃণা রুমালটা তুলে নিল, চলে যাচ্ছিল সিঁড়ির দিকে। হঠাৎ দাঁড়ালো। তার কিছু হারাবার ভয় নেই, কিন্তু পাওয়ার আশাও নেই। তাহলে রেবা আর মনুর পর এ লোকটাকে একটু পরীক্ষা করে দেখলে কেমন হয়? বেশ কিছুদিন আগে শচীন তাকে মেরেছিল। জীবনে ওই একবারই বোধহয় পদস্খলন হয়ে থাকবে লোকটার। তাছাড়া আর কখনো তৃণার জন্য বোধহয় কোনো আবেগ বোধ করেনি। শচীনের ওই মারটা একটা সুখ স্মৃতির মতো কেন যে? তৃণা আচমকা বলে, আমি যাচ্ছি। শচীন শুনতে পেল না। তৃণা মরিয়া হয়ে বলছে, শুনছ? অন্যমনস্ক শচীন দীর্ঘ উত্তর দেয়, হুম। তারপর ধীরে ধীরে ফিরে তাকায়, সম্পূর্ণ অন্য বিষয়ে মগ্ন চোখ। আমি একটু বেরোচ্ছি, তৃণা হাফ ধরা গলায় বলে। শচীন বড় অবাক হয় বুঝি বিস্ফারিত চোখে তার রাঙা পোশাক পরা চেহারাটা দেখে। অনেকক্ষণ পরে বলে, ও। শচীনের উত্তেজনা কম, রাগ কম, কিন্তু একরকমের কঠিন কর্তব্যনিষ্ঠার বর্ম পড়ে থাকে। স্ত্রী বিপথগামিনী বলে তার মনে নিশ্চয়ই কিছু প্রতিক্রিয়া হয়, কিন্তু তা প্রকাশ করা তার রেওয়াজ নয়। এমনকি তৃণাকে সে তাড়িয়ে দিতে পারলেও দেয়নি, চমৎকার সুখ সুবিধের মধ্যে রেখে দিয়েছে। লোকলজ্জাকেও গায়ে মাখে না। এ কেমনতর লোক? এমন হতে পারে সে তৃণাকে ভালোবাসে না? কখনো বাসেনি। কিন্তু ভালোবাসুক বা নাই বা বাসুক, পুরুষের অধিকার বোধও কি থাকতে নেই? কিংবা আত্মসম্মানবোধ? তৃণার শরীর ভালো নয়, মাথার ভেতরটাও আজ গোলমেলে। নইলে সে এমন কাণ্ড করতে সাহসই পেত না। সে তো জানে শচীনের তাকে নিয়ে কিছুমাত্র মাথা ব্যথা নেই। সে কোথায় যায় বা না যায় তার খোঁজ কখনো রাখে না। তৃণা খুব অসম্ভব একটা চেষ্টায় শচীনের উপর নিজের চোখ রেখে তাকিয়ে রইল। শচীন খুব গম্ভীর, অন্যমনস্কতা কেটে গেছে, একটু চিন্তিত দেখাচ্ছে মাত্র। শচীন মাথাটা নেড়ে বলল, যাবে যাও, বলার কি? এই উত্তরে আশা করেছিল তৃণা, কিন্তু আজ তার একটা মরিয়া ভাব এসেছে। কেবলই মনে হয়েছে টান বাঁধা উদ্বেগ ও শঙ্কায় ভরা এইসব সম্পর্কের ভেতরের সত্যটা তার জেনে নেওয়া দরকার, যেন আর খুব বেশি সময় নেই। তাই তৃণা বলে, এছাড়া তোমার আর কিছু বলার নেই? শচীন অবাক হয়ে বলে, কি থাকবে, এখন বলা কওয়ার স্টেজ পার হয়ে গেছে। তৃণা তার শুকনো ঠোঁট বিশুষ্ক দাঁতে চেপে ধরল। মুখে জল নেই, পাপোশের মতো খসখসে লাগছে জিভটা।
কিন্তু আশ্চর্য যে বহুদিন পরে শচীনের মুখোমুখি দাঁড়িয়ে তার বুক কাঁপছে না, ভয়ও হচ্ছে না তেমন। তৃণা বলে, আমি যদি একেবারে চলে যাই তাহলেও কিছু বলার নেই? বলার অনেক কিছু মনে হয়, কিন্তু বলতে ইচ্ছে করে না। কেন? বলা মানে কাউকে শোনানো, আমার তো শোনানোর কেউ নেই। তৃণা চুপ করে থাকে, কান্না আসে, কিন্তু কাঁদে না। তার কান্নার মূল্যই বা কি? শচীন টেবিল থেকে জলের জগটা তুলে নিয়ে আলগা করে একটু জল খেল। তারপর তৃণার দিকে তাকিয়ে তেমনই চিন্তিত গলায় বলে, তুমি কি একেবারেই যাচ্ছ? তৃণা কিছু বলল না, দুঃসাহস ভরে তাকিয়ে থাকল। শচীন বলে, এ সিদ্ধান্তটা আরও আগেই নিতে পারতে। তাহলে কি হতো? তাহলে অন্তত উদ্বেগ আর মানসিক কষ্ট হতো না, দেবাশিসবাবুও নিশ্চিন্ত হতে পারতেন। তৃণা অধৈর্য হয়ে বলে, আমি সে যাওয়ার কথা বলিনি। তবে আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। ও। শচীন একটু চুপ করে থাকে, তারপর যেন বুঝেছে এমনভাবে মাথা নাড়ল। বলল, তাও মনে হওয়া সম্ভব। বহুকাল ধরেই তোমার নার্ভের উপর চাপ যাচ্ছে, তার উপর আছে নিজেকে ক্রমাগত অপরাধী ভেবে যাওয়ার হীনমন্যতা। এ অবস্থায় মরতে অনেকেই চাইবে। তুমি কি সিম্প্যাথি দেখাচ্ছ? না, কিন্তু তোমাকে সাহসী হতে বলছি। চোরের মতো বেঁচে আছো কেন? যা করেছ তারও সাহস আর স্পষ্টতার সঙ্গে করা উচিত ছিল। কি বলতে চাও তারও স্পষ্ট করে বলো। শচীন তার দিকে ক্ষণকাল চেয়ে রইল, যেন ঠিক বিশ্বাস করতে পারছে না তৃণার এই ব্যবহার। তারপর বলে, এ ঘরটা কথা বলার ঠিক জায়গা নয়, এসো। বলে শচীন হলঘরের সামনের দিকের ঘরটায় ঢোকে। এই ঘরে পাতা রয়েছে সবুজ রঙের পিংপং টেবিল, ক্যারাম, দাবা, দেয়ালে সাজানো টেনিস আর ব্যাডমিন্টনের র্যাকেট, কাঠের ফ্রেমে গলফ কিট, একধারে জুতোর র্যাক, দেয়াল আলমারিতে সাজানো কয়েকটা বন্দুক, রাইফেল, কয়েকটা ভালো সোফা দেয়ালের সঙ্গে পাতা রয়েছে। তৃণার ঠিক বিশ্বাস হচ্ছিল না যে শচীন তার সঙ্গে কথা বলার জন্যে একটু আগ্রহ দেখাবে। ঘটনাটা যেন স্বপ্নের মধ্যে ঘটছে। কিন্তু জানে তৃণা, এত কথা বলে এ সমস্যার কোনো সুরাহা হওয়া নয়। ঘরটা একটু আবছায়া। শচীন ঢুকে তৃণার ঘরে ঢোকার জন্য অপেক্ষা করল, তারপর দরজাটা বন্ধ করে দিল। পিংপং খেলার জন্য এ ঘরে কয়েকটা খুব বেশি পাওয়ারের আলো লাগানো আছে। শচীন আলো জ্বালে, চোখ ধাঁধানো আলো। তৃণার মাথার মধ্যে একটা বিকারের ভাব। বন্ধ ঘরের মধ্যে দাঁড়িয়েই তার মনে হয় এ ঘরে একটা মিলনান্তক নাটক করার জন্যই শচীন তাকে ডেকে এনেছে। শেষমেশ জড়িয়ে টড়িয়ে ধরবে না তো? না না, তাহলে সহ্য করতে পারবে না তৃণা, বড় বিতৃষ্ণা হবে তাহলে। শচীন পিংপং টেবিলের ওপাশে একটা চেয়ার টেনে বসল। টেবিলের ওপরে সাবধানে নিজের হাত দুখানার ভর রেখে তৃণার দিকে চেয়ে বলল, এবার বলো। তৃণা ভ্রুকুচকে বলে, আমি কি বলবো? বলাটা তুমিই শুরু করেছ। তৃণা একটু থমকে থাকে। সময় চলে যাচ্ছে। ফাঁড়ির কাছের বাস স্টপে দেবাশিস তার গাড়ি নিয়ে এসে বসে থাকবে। সেটা ভাবতেই তার শরীরে অসুস্থতাকে ভাসিয়ে দিয়ে একটা জোয়ার আসে তীব্র তীক্ষ্ণ আনন্দের। শচীনের দিকে তাকিয়ে তার এই লোকটার সঙ্গ করতে অনিচ্ছা হতে থাকে। তৃণা শ্বাস ফেলে বলে, আমি বোধহয় বেশি দিন বাঁচব না। সেটা হঠাৎ আজ বলছো কেন? আজ বলছি, আজই মনে হচ্ছে বলে। শচীন মাথা নেড়ে ধীর স্বরে বলে, যদি মনে হয় তাহলে তার জন্য আমরা কি করতে পারি? তৃণা অধৈর্যের গলায় বলে, আমি কিছু করতে বলিনি। তবে? তৃণা একটু ভাবে, ঠিকঠাক কথা মনে পড়ে না। হঠাৎ বলে, আমি এ বাড়িতে কীরকমভাবে আছি তা কি তুমি জানো না?
শচীন চুপ করে চেয়ে রইল খানিক। ট্রিনার আজকের সাহসটা বোধ হয় তারিফ করল মনে মনে। তারপর বলল, বাইরে থেকে কেমন আছো তা জানি, কিন্তু মনের ভিতরে কেমন আছো তা কি করে জানব? প্রত্যেক মানুষই দুটো মানুষ। সে কেমন? বাইরেরটা আচার আচরণ করে, সহবত রক্ষা করে, হাসে বা কাঁদে, ভালোবাসে বা ঘেন্না করে। আর ভেতরের মানুষটা এক পাগল। বাইরের জনের সঙ্গে তার মিলমিশ নেই, বনিমনা নেই, একটা আপোষ রফা হয়তো আছে। সেই ভিতরের মানুষটাকে জেনুইন অন্তর্যামী ছাড়া আর কেউ জানতে পারে না। আমি তত্ত্ব কথা শুনতে চাই না। শচীনকে খুব শান্ত ও নিরুদ্বেগ দেখাচ্ছে। এই মানুষটার এই শান্ত ভাবটা ট্রিনা কখনো ভালো মনে নিতে পারে না। শচীন শান্ত মুখে বলে, তত্ত্বকথা মানেই তো আর পুঁথিপত্রের কথা নয়। জীবন থেকেই তত্ত্ব কিংবা দর্শন আসে। আমি তো স্পষ্ট করেই বলছি যে তোমার জন্য আমরা কিছু আর করতে পারি না। তা জানি, আমি তবু একটা কথা বলতে চাই। তোমার চোখে এখন আমি কীরকম? শচীন হাসল না, তবু একটু দুর্বোধ্য কৌতুক চিকমিক করে গেল তার চোখে। বলল, অ্যাপারেন্টলি তুমি তো এখনও বেশ সুন্দরী, ফিগার ভালো, ছেলে মেয়ের মা বলে বোঝা যায় না। ট্রিনা রেগে লাল হয়ে গেল। বলল, সে কথা জিজ্ঞেস করিনি। তবে আমি জানতে চাইছি তুমি আমাকে কি চোখে দেখো। ও, বলে শচীন তেমনই চুপ করে চেয়ে থাকে তার দিকে। চোখে কোনো ভাষা নেই, নীরব কৌতুক ছাড়া। বলে, তোমাকে আসলে আমি দেখিই না। অনেক চেষ্টা করে তবে এই না দেখার অভ্যাস করেছি। ট্রিনার এ সবই জানা, তবু বলল, এই যেমন এখন দেখছ, এখন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না? হচ্ছে। সেটা কেমন? রাস্তার ভিখিরিদের আমরা লক্ষ্য করি না, আবার তাদের মধ্যে কেউ যখন সাহসী হয়ে কিংবা মরিয়া হয়ে কাছে এসে তাদের দুঃখের কথা বলে, তখন তাকে দেখি, মায়া হয়, করুণা বোধ করি। এও ঠিক তেমনই, তোমার জন্য মায়া এবং করুণা হচ্ছে। আবার যখন ভিখিরিরা দঙলে মিশে যাবে, তখন আবার তাকে লক্ষ্য করব না। আমরা কেউ কাউকে কনস্ট্যান্ট মনে রাখতে পারি না, সে যত ভালোবাসার বা ঘেন্নার লোক হোক না কেন। কখনো মনে রাখি, আবার ভুলে যাই, ফের মনে করি। এমনিভাবেই সম্পর্ক রাখি। মানুষ দুভাবে থাকে। সে কেমন? এক, কেবলমাত্র শারীরিকভাবে থাকে। দুই, মানুষের মনের মধ্যে থাকে। আমার কাছে তুমি কেবল শারীরিকভাবে আছো, আমার মনের মধ্যে নেই। ট্রিনা ভ্রু কুচকায়, বিরক্তিতে নয়। যখন সে খুব অসহায় হয়ে পড়ে, তখন ভ্রু কোঁচকানো তার স্বভাব। ট্রিনা শ্বাস ফেলে বলে, এটা সত্যি কথা নয়। তাহলে কোনটা সত্যি কথা? তুমি কি আমার মনের মধ্যে আছো? ট্রিনা মাথা নেড়ে বলে, আমি সে কথা বলিনি। আমি জানতে চাই আমার প্রতি তোমার প্রতিক্রিয়া কি। শচীন মাথাটা নামিয়ে সবুজ টেবিলের উপর তার দুহাতের আঙুল দেখল। তারপর মুখ না তুলেই বলল, আমি খুব সিম্প্যাথেটিক। তোমার সমস্যাটা আমি বুঝি, তাই তোমাকে সাহসী হতে বলেছিলাম। আমাকে চলে যেতে বলছো? শচীন মাথা নেড়ে বলল, না, তুমি এ বাড়িতে থেকেও যা খুশি করতে পারো, তাতে আমাদের যে কিছু আসে যায় না তা তো তুমি বোঝোই। কিন্তু তোমার তাতে আসে যায়। তুমি কেবলই পাপ বোধে কষ্ট পাচ্ছ। আমরা তোমাকে নিয়ে নানা জল্পনা করছি বলে সন্দেহ করছো। হয়তো একথাও ভাবো যে দেবাশিসবাবুর স্ত্রী তোমার জন্য আত্মহত্যা করেন। এসব তোমার ভিতরে ক্ষয় ধরাচ্ছে। আমি তোমাকে চলে যেতে বলছি না, কিন্তু গেলে তোমার দিক থেকেই ভালো হবে। আমি থাকি বা যাই, তাতে কি তোমাদের কিছুই যায় আসে না? না। আর যদি মরে যাই? সেটা স্বতন্ত্র কথা। অন্য মানুষকে মরতে দেখলে আমাদের নিজের মৃত্যুর কথা মনে পড়ে, তাই মন খারাপ হয়ে যায়। কিন্তু তুমি মরবে কেন? আমি ইচ্ছে করে মরব এমন কথা বলিনি,
কিন্তু মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তাহলে সেটা দুঃখের ব্যাপার হবে। যাতে মরতে না হয় এমন কিছু করাই ভালো। শরীর খারাপ হয়ে থাকলে ডাক্তার দেখাও। তৃণা ঘুরে দরজার দিকে এগোয়। ছিটকিনি খুলতে হাত বাড়িয়ে বলে, দেখাবো, কিন্তু দয়া করে মনে করো না যে আমি তোমার বা তোমাদের করুণা পাওয়ার জন্য মরার কথা বলেছিলাম। শচীন চেয়ার ঠেলে উঠল, কথা বলল না। তৃণা আর একবারও ফিরে তাকালো না। দরজা খুলে সে বেরিয়ে এলো হল ঘরে। তারপর সিঁড়ি ভেঙে বাগানের রাস্তা ধরে চলে আসে ফুটপাতে। খুব জোরে হাঁটতে থাকে। আপন মনেই বিড়বিড় করে কথা বলছিল তৃণা, যাব না কেন, আমি তো তোমাদের কেউ না। কোনো লক্ষ্য স্থির ছিল না বলে তৃণা ভুল রাস্তায় এসে পড়ল। ঘড়িতে খুব বেশি সময় নেই। দেবাশিস আসবে। ফাঁড়ির কাছের বাস স্টপে তাদের দেখা হবে। দেখা হলেই পৃথিবীর মরা রঙে উজ্জ্বলতা ফুটে উঠবে। তৃণা ঠিক করে ফেলল, আজ সে দেবাশিসকে বলবে। বরাবরের মতো চলে যাবে তৃণা ওর কাছে। সামনেই একটা থেমে থাকা মোটরসাইকেল স্টার্ট দিচ্ছে অল্প বয়সী একটা ছেলে। স্টার্টারে লাথি মারছে লাফিয়ে উঠে। স্টার্ট নিচ্ছে না গাড়িটা। দু একবার গড়গড় করে থেমে যাচ্ছে। নিস্তব্ধ রাস্তায় শব্দটা ধ্বনি ও প্রতিধ্বনি হয়ে মস্ত বড় হয়ে যাচ্ছে। সেই শব্দটায় যেন তৃণা সংবেদ ফিরে পেল। সে চারধারে তাকিয়ে দেখল এ তার রাস্তা নয়, ফাঁড়ি আরও উত্তরে। সে ঘুরে হাঁটতে থাকে। পিছনে মোটর সাইকেলটায় স্টার্ট নেয় এবং ভয়ঙ্কর একটা শব্দ তুলে মুখ ঘুরিয়ে তেড়ে আসে। ফুটপাতে উঠে যায় তৃণা। মোটর সাইকেলটা ঝোড়ো শব্দ তুলে তাকে পেরিয়ে চলে যায়। তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই।